শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই ৭১ পূর্ব ছাত্র নেতাদের, যারা ৫২, ৬২, ৬৬, ৬৯ গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল ৩০ লাখ শহীদ ও ৫ লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল ৭১ সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমেদ। পিতার নাম আক্কাস আলী মিয়া, মাতার নাম আলতাবানু। গ্রাম ভরাডুল, পোস্ট অফিস কাপাসাটিয়া, উপজেলা কুলিয়ারচর, জেলা কিশোরগঞ্জ। মুক্তিযুদ্ধকালীন সময়ে আমি ভৈরব হাজী আসমত কলেজে পড়তাম, সেকেন্ড ইয়ারে পড়তাম এবং সেকেন্ড ইয়ারে পরীক্ষার্থী ছিলাম আর কি। সেকেন্ড ইয়ার এক্সামিনি ছিলাম। এক্সামিনি অবস্থাতেই যখন ইলেকশনের পরে যখন 25শে মার্চ হলো, তখন সক্রিয় রাজনীতি বলতে পারেন বা ছাত্র রাজনীতি, যেটা আমি ছাত্রলীগের রাজনীতি করতাম। তো তখন তো ছাত্রলীগই বেশি ছিল, হ্যাঁ কলেজে কমিটি ছিল। তো কমিটিতে আমার গ্রুপের লোকজনই তারা পাশ করছে, কিন্তু আমরা তাদের সাথে একসাথেই ছিলাম। জি, বিপির নাম ছিল জসিমউদ্দিন আহমেদ এবং সেক্রেটারি ছিলেন আক্কাস মিয়া। এই 25শে মার্চের রাত্রে যখন এই ঢাকাতে যখন হত্যাকাণ্ড হইল, তখন লোকজন ঢাকা থেকে গ্রামের দিকে যেতে লাগলো। তখন রাস্তায় মানুষজনকে আমরা সহযোগিতা করছি, খাবার দাবার দিছি। প্রাথমিক অবস্থায় আমাদের এখান থেকে 2টা লঞ্চ বোঝাই করে মুক্তিযোদ্ধা গিয়েছিল এবং ওখানে আমি ম্যানেজমেন্টে ছিলাম। মুক্তিযোদ্ধাদের রিক্রুট করে পাঠাইছি। পরবর্তীতে যখন পাক আর্মি আমাদের কিশোরগঞ্জ চলে গেল এবং আমাদের কুলিয়ারচর পাক আর্মি যায় দখল করলো, তখন পাক আর্মি বেশ অত্যাচারের কারণে, আর আমরা যেহেতু ছাত্র রাজনীতি করতাম বা ছাত্রলীগের মানুষ একজন আমাদেরকে চিনত এবং আমাদের উপর বেশ হুমকি দুমকি আসতে থাকলো যে এখানে আর দেশে থাকা সম্ভব না। তারপরে আমরা মোটামুটি থাকতে শুরু করলাম, যে যেভাবেই হোক আমাদের তো লোকজনকে সহযোগিতা করা, মানুষদেরকে বিভিন্ন কাজে সহায়তা করা। তখন রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে। এমন অবস্থায় আমাদের গ্রামে আমাদেরই একজন কলেজ ছাত্রের 2জন কলেজ ছাত্র ছিল। একজন ছিল আমাদের বড় ভাই, গ্র্যাজুয়েশন পড়তো, আরেকজন ছিল আমাদের সাথে পড়তো। তাদের মাকে 2 গ্রাম দৌড়াইয়া নিয়ে আসাইরা পাকিস্তানি আর্মিরা আমাদের একটা গ্রামের ঘরের মধ্যে মানে অত্যাচার করে। এই অত্যাচার করার পর পুরা এলাকার মানুষ আতঙ্কিত হয়ে যায়। আর আমরা যারা ছাত্ররা ছিলাম, আমরা সবাই তখন আমরা খুব বেশি উত্তেজিত হয়ে যায় যে এটা কি করলো, আমাদের মা বোনদের ইজ্জত আমাদের থাকছে না। তখন থেকে আমাদের কলেজ ছাত্রদের মধ্যে ম্যাক্সিমামই বললো আমরা মুক্তিযুদ্ধে এখন চলে যাব, আর কোনো উপায় নেই। এবং মুক্তিযুদ্ধের ওই স্থানীয়ভাবে একজন
রাজাকার কমান্ডার ছিলেন, উনি বলতেন আমি কুলিয়ারচরের টিক্কা খান, এবং উনি আবার আমার দুঃসম্পর্কে আত্মীয়। একদিন উনি আমাকে বললো, তুমি যদি ধরা পড়ো ভাই, আমি তোমার আত্মীয় হইলে তোমাকে আমি রক্ষা করতে পারবো না, তোমার সাবধানতা তুমিই করো। তখন আমরা কয়েকজন মিলে, এবং আমার সাথে একজন আর্মির ক্যাপ্টেন ছিলেন, বেঙ্গল রেজিমেন্টের, ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টের আর্মি ছিলেন, উনি ছুটিতে ছিলেন। এই অবস্থায় আমরা তখনও মুসলিম লীগ বা মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা ছিল তাদের সাথে আমরা একটু এদেরকে ধরা বা এদেরকে অত্যাচার থেকে বন্ধ করার জন্য, রাজাকারে না যাওয়ার জন্য আমরা তাদেরকে বলতেছিলাম, কিন্তু ওরা মানে নাই। তারপরে যখন আমাদেরও একটু সামনে আসলো, এই টিক্কা খান সাহেব যখন বললেন যে আমরা রক্ষা করতে পারবো না, তখন ওনাকে সহ, এই আর্মির ক্যাপ্টেন সহ আমরা প্রায় 20-25 জন একসাথে নৌকা করে ইন্ডিয়া যাওয়ার জন্য চলে গেলাম। 2 দিন ঘুরে এক জায়গায় গিয়ে চাইলে আমরা ঢুকতে পারি নাই সিএনবির জন্য। পরবর্তীতে আমরা ওই মহেশকলা দিয়ে আমরা ভারতে ঢুকি। এই ভারতে মহেশকলা, ওখানে ক্যাম্পে গিয়ে মেজর সেকান্দর নুরি বলে এক ভদ্রলোক তখন ওখানে রিক্রুটমেন্ট করতেন, ওনার সাথে আমরা যখন দেখা করলাম, তো আমাদের অনেকেই ওখানে সিলেক্ট হয়েছে, এর মধ্যে আমি সিলেক্ট হয়েছি, আমাদের বেশ কিছুজন সিলেক্ট হতে পারেনি। তখন আমার সাথে যে ক্যাপ্টেন ছিলেন, ওনার পাস বই দিকে ওনার বললো, আপনার মতো লোককে আমরা খুঁজতেছি। তখন উনি ওইখানে আবার একটা ছোট কমান্ডিং অফিসার ওনাকে দেওয়া হলো। ওই সাথে আমি ইয়ুথ ক্যাম্পে না গিয়ে আমিও ওনার সাথে কমান্ডিং অফিসে, এটা জয় বাংলা অফিস বলে বলা হয়তো, এই জয় বাংলা অফিসে আমরা ডিউটিরত ছিলাম, এবং আমাকে প্রথম অবস্থায় অস্ত্র দেওয়া হয়, অস্ত্র নিয়ে আমরা ডিউটি করি। তারপরে ওখান থেকে আর্মির ক্যাপ্টেন সাহেব, উনি আবার যেহেতু রেজিমেন্টের লোক, ওনাকে রেজিমেন্টে নিয়ে গেল। উনি তখন আমাকে ফ্রিডম ফাইটারদের সাথে দিয়ে গেল। আমি তখন ধরেন মহেশকলার থেকে মহাদেও, রংরা, বাগমারা, তুরা ক্যাম্পে চলে গেলাম ট্রেনিংয়ের জন্য। এই তুরা ক্যাম্প থেকে ট্রেনিং করে ওখান থেকে অস্ত্র শস্ত্র সহ আবার আরেকটা গ্রুপ হলো, আমার এলাকারও কিছু লোকজন একসাথে ছিল, তাদের নিয়ে আবার আমরা আসতে থাকলাম। তো ওই যে ক্যাম্পগুলিতে গেছিলাম, ওই ক্যাম্পগুলিতেই আমরা বর্ডারে যুদ্ধ করতে থাকলাম। আমাদের গ্রুপ করে করে যখন যেটা লাগতো, 20 জন 25 জন করে এক একটা গ্রুপ করে, প্লাটুন করে ওরা যুদ্ধে নিয়ে যেত, আমরাও যেতাম। আমরা ফ্রিডম ফাইটার হিসেবে লাইট মেশিন গান, বা আমার কাছে ছিল SLR, এবং কখনো কখনো আমি 303 রাইফেলও করছি, SMG ইউজ করছি, আর যেটা LMG বলা হয়, LMGটাও আমি ইউজ করছি। তো আমার সাথে আরেকজন ছিল যিনি LMG ম্যান ছিলেন। প্রত্যেকটা গ্রুপে আমাদের একটা করে LMG থাকতো। এইভাবে আমরা বর্ডারে যুদ্ধ করতেছিলাম। এর মধ্যে একদিন বেশ একটু ডিজাস্টারই হচ্ছে আর কি, আমাদের মুক্তিযোদ্ধারা মোটামুটি বেশ ক্যাজুয়ালিটি হয়েছে। আমরা ওখান থেকে প্রথম অবস্থায় থেকে পালায় আসি, পাকিস্তানি আক্রমণ থেকে পালায় আসার পর আমাদেরকে আবার পাঠানো হয়, যারা উইন্ডেড হয়েছে তাদেরকে আবার যাই আমরা নিয়ে আসি। এর মধ্যে কয়েকজন মারা গেছিল, তাদেরকে আবার আমরা, ইন্ডিয়াতে বহু শরণার্থী ছিল বাঙালি, এদের সহ আমরা ওদের জানাজা করে আবার বাংলাদেশের মাটিতে নিয়ে তাদেরকে করি, যেটা শেরপুর ওই এলাকাটাতে, 11 নম্বর সেক্টর। ওখান থেকে এরপরে বর্ডারে যখন এরকম হইতেছিল, তখন আমাকে বিশেষ করে আমাদের বেশ একটা কি বলে, কতগুলি চৌকস মুক্তিযোদ্ধাকে নিয়ে একটু কোয়ালিফাইড এবং নিয়ে আসে, ওরা আরেকটা গ্রুপ করলো একটা স্পেশাল ফোর্স করার জন্য। আচ্ছা, এই স্পেশাল ফোর্স যখন করা হয়, ওখানে কমান্ডার ছিলেন MA হামিদ। উনিও পাকিস্তানে ছিলেন, উনি ভালো হিন্দি টিন্দি বলতে পারতেন, উর্দু বলতে পারতেন, যার কারণে উনি কমান্ডার ছিলেন। ওনার ছিল, আমিও মোটামুটি আমি ওনার সাথে টুয়াইসে ছিলাম। তখন ওই স্পেশাল ফোর্সটা মেঘনা রিভার্স ফোর্স বলে আমাদেরকে আলাদাভাবে আমাদের একটা গ্রুপ করে দেওয়া হয়। ওই গ্রুপে আমাদের প্রায় 3টা প্লাটুন ছিল, এক একটা প্লাটুনে 33 জন করে, প্রায় 100 মতো লোক আমরা চলে গেছি। আমরা তখন বাংলাদেশের ভিতরে চলে আসার জন্য, বর্ডার থেকে আমাদেরকে বাংলাদেশের ভিতরে, যেহেতু আমাদের ম্যাক্সিমাম লোক ছিল ভৈরব এবং আমার বাড়ি হলো কুলিয়ারচর উপজেলা, এই আমাদের লোকগুলি আমরা বলছি চলো আমাদের যেহেতু ওরা দেশের ভিতরে যুদ্ধ করতে বলতেছে, তখন বর্ডার থেকে মোটামুটি মুক্তিযোদ্ধারা দেশের ভিতরে যাওয়া শুরু করলো। তখন আমরা এই ভিতরে চলে আসলাম। আসার পরে আমরা ইটনাতে একটা প্রথম আমরা দেশের ভিতরে এসে প্রথম যুদ্ধটা আমরা ইটনাতে করেছি। ইটনার বেশ কিছু রাজাকার আমাদের হাতেই হয়েছিল, আর পাকিস্তানিরা মোটামুটি পালায় চলে গেছিল। তো কয়েকজন পাকিস্তানি মারা গেছে, 2-3 জন, খুব বেশি না।
আর রাজাকাররা বেশিরভাগ আমাদের হাতে ধরা পড়ছে, বন্দী হয়েছে। ওদের থেকে আমরা বেশ কিছু অস্ত্র পেয়েছি। ইটনা দখল করার পর আমাদের একটা গ্রুপ বললো যে না, আমরা যেহেতু আমাদের বাড়ি ইটনা, ওরা সালাউদ্দিন কমান্ডারের নেতৃত্বে তারা ইটনা থেকে গেল। তারপরে যখন তারা ইটনা থেকে গেল তখন আমাদের কমান্ডার যদিও হামিদ সাহেব, তো আরেকজন টুয়াইসি ছিলেন, উনার বাড়ি হলো অষ্টগ্রাম। তো সে বলছে ভাই আমাদেরকেও দেন, আমরা অষ্টগ্রাম মুক্ত করে, এরা যেমন ইটনা মুক্ত করে ইটনা রয়ে গেছে, আমরা অষ্টগ্রাম মুক্ত করে আসবো। আর ইটনার সালাউদ্দিন সাহেব বলছে হ্যাঁ আপনারা যান, আমরা ভৈরব পর্যন্ত আসবো আপনাদের সাথে। কিন্তু ওরা অষ্টগ্রামের এরা বলছে যে আমাদের সাথে অষ্টগ্রাম চলেন, অষ্টগ্রাম মুক্ত করে আমরা ভৈরবে যাব। তো আমাদের কমান্ডার বললো না, অষ্টগ্রামে এতটা শক্তি লাগবে না, তোমরা নিজেরাই পারবা, আমরা আমাদের ভৈরবের দিকে যাই। এরপরে ওরা অষ্টগ্রাম চলে গেল, আমাদেরকে জানাইলো যে হ্যাঁ আমরা অষ্টগ্রামই করছি, আমরা আসবো কিনা। তখন আমরা আইসা দেখি ভৈরব প্রায়, শুধু ভৈরবটা বাদে কুলিয়ারচর, বাজিতপুর, সরারচর ওগুলি মুক্ত হয়ে গেছে। সরারচরে কিছু মুক্তিযোদ্ধা ছিল। তো আমরা তখন ওদের সাথে ওদের সাথে যোগাযোগ করে, বেশ কিছু মুক্তিযোদ্ধা দেশের ভিতর তখন ছিল, বিভিন্ন গ্রুপ ছিল, এই গ্রুপের সাথে আমরা যোগাযোগ করে তখন আমরা গ্রুপ মিলে করতেছি। তখন অষ্টগ্রাম এবং ইটনাকে বললাম ভাই আপনাদের আশা লাগবে না, আমাদের এখানে যথেষ্ট মুক্তিযোদ্ধা আছে। আর আমাদের একটা সুবিধা ছিল আমাদের প্লাটুনের, যে আমরা আসার সময় যে যুদ্ধ করছি, প্লাস ভারত থেকেও আমাদেরকে যথেষ্ট পরিমাণ অস্ত্র গোলাবারুদ দিয়ে দিয়েছিল। আবার যুদ্ধ করেও আমরা কিছু গোলাবারুদ নদীপথে নিয়ে আসছি, আমরা নৌকা দিয়ে আসছি, আমাদের এগুলি আনতেও প্রবলেম হয় না। আমাদের কাছে ভালো গোলাবারুদ থাকার কারণে যারা ছিল আগে ভিত্তি ফৌজ বা বিভিন্ন ফৌজ, ওদের কাছে অস্ত্র ছিল না। তো ওরা আমাকে বলে আমরা তো মুক্তিযুদ্ধ, আমাদের অস্ত্র দেন, আমরা যুদ্ধ করতে অসুবিধা নেই। তখন তারা আমাদের কাছে ওই সহযোগিতা করার পর আমরা কিছু গ্রুপ আছে যারা অস্ত্র নিয়েও আসে, তখন ওদের সাথে মিলে আমরা তখন বললাম যে ঠিক আছে, আমাদের এলাকার যে সমস্ত মুক্তিযোদ্ধা আছে তাদেরকে নিয়েই আমরা আমাদের এলাকাগুলি মুক্ত করতে পারবো। তখন আমরা আস্তে আস্তে একটা একটা করে করি। তখন আমরা ভৈরবে যখন ঢুকি, তো ভৈরবে একটা দেওয়া, মানে প্রত্যন্ত গ্রাম অঞ্চল দিয়ে আমরা ঢুকতে চেষ্টা করি, কারণ তখন ভৈরব খুব স্ট্রং মুক্তিবাহিনী, এই পাকিস্তানি বাহিনীদের ছিল, রাজাকাররাও ছিল। আমরা তখন ওখানে যাই না, ভিতর দিয়ে ঢুকতে যাই। আমরা ঢুকছি একদিন বা 2 দিন পরেই ভোর রাত্রে আমাদেরকে অ্যাটাক করা হয়েছে। এই বেশ কঠিন অ্যাটাক করা হয়েছে, যেটা আমরা খবর পাইলাম যে পাক বাহিনীরা আসতেছে। তো আমরা তখন তাড়াতাড়ি, মানে আমাদেরও ফলিং করে আমরা সব, কমান্ডার জিজ্ঞেস করলো যে আমরা কি করবো। তো আমি টুয়াইসি হিসাবে আমি বললাম যে এখানে আমরা ফাইট করবো, আমরা ভাগ্যা দেওয়ার জন্য আসবো না, ঠিক আছে আমাদের যা হয়ে হবে, এটা আমার মাটি, এখানে মরতে হলে আমরা মরবো, কিন্তু আমরা আর পিছে হটবো না, সামনে যাবো। তখন বলছে সাব্বাস, তোমরা কি করো? তখন আমার সাথে সাথে আরও একজন, যেমন আমি এক পাও সামনে এসে সেলিউট করে বললাম, আরও 1-2 বললো হ্যাঁ আমরা সামনে যাবো, যুদ্ধ করবো। তখন আমরা কারণ আমাদের ক্যাম্পের মধ্যে অনেক গোলাবারুদ ছিল, এরা বললো যে যুদ্ধ করলে আমরা তো এই ক্যাম্পের মধ্যে থাকতে পারবো না, আর এখানে তেমন প্রোটেকশন নাই, আমাদেরকে সামনে বাড়তে হবে। তখন এই যে বলা হইলো সামনে আমাদের, আমরা যে জায়গাটার মধ্যে পাক আর্মি আইসা গুলাগুলি করতেছে, এবং পাক আর্মিরা আইসা শুধু আমাদের কাছে আসছে না, ওরা পাবলিককে ধরে ধরে মারতেছিল আর আগুন দিতেছিল। ওই গ্রামটার নাম হলো শিমুলকান্দি। আমি শিমুলকান্দি নামে একটা লিখছি। যাই হোক, এই শিমুলকান্দি ওরা আসছে, আমরা তখন যাচ্ছি যে তাদেরকে শিমুলকান্দি যে অ্যাটাক করবো, বা শিমুলকান্দিতে ওরা যেন সামনে না বাড়তে পারে, আমরা তখন যাইতে থাকলাম। তো আমরা তখন ফলিন হইয়া 2-3টা গ্রুপ করে, আমি একটা সেকশনের কমান্ডার ছিলাম, এবং আমি মাঝখানের সেকশনটা ছিলাম, যে সেকশনটার মধ্যে আমার মেইন কমান্ডার আমার সামনে ছিল, আমার সাথে ছিল, আর আমার পাশে আরেকজন সেকশন কমান্ডার ছিল, আমার পাশে আরেকজন সেকশন কমান্ডার ছিল। আমরা ওইভাবে সামনে বাড়তেছি। তো আমরা শিমুলকান্দি যাওয়ার উদ্দেশ্য করছি, কিন্তু মাঝখানে একটা মাইসপাড়া গ্রাম বলছে, আমরা ওই গ্রামে উঠতে যাই, দেখি যে পাক আর্মিরা যে শিমুলকান্দি আগুন দিয়েছিল এর থেকে অনেক 2 গ্রাম সামনে ওরা চলে আসছে। আর আমরাও যখন যাই উঠছি, একদম সামনাসামনি আমরা হয়ে গেছি। আমাদের যে ট্রুপের এরা যারা ডান পাশে এবং বাম পাশে যারা একটু আগে ছিল, মাঝখানে আমরা মিডলে ছিলাম, ওই আগের 1-2 একদম ফেস টু ফেস পাকিস্তানিদের সামনে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পর ওরা বলছে পাকিস্তানি এয়ারফোর্স, ওই পাকিস্তানি ফায়ার ওপেন করে দিয়েছে। আমরা কিন্তু তখনও ফায়ার ওপেন করার মতো পজিশানে যাইনি, কারণ খোলা অবস্থায় তো ফায়ার করা যায় না। কিন্তু যেহেতু আমাদের ডান পাশে বাম পাশে ফায়ার ওপেন করে দিছে, তখন আমরা তাড়াতাড়ি করলাম আর কি, পজিশন নিলাম ধান ক্ষেতের মধ্যে, ধান ক্ষেতের আইলের মধ্যে। এখানে সুবিধা ছিল, বেশ কয়েকটা কবর ছিল, কবরের ডিবির পাশে আমরা
নিলাম। তো ওরা যেহেতু গ্রামের উপর থেকে, বাড়ির উপর থেকে ওরা ফায়ার করতেছিল, ফায়ারগুলি মোটামুটি উপর দিয়ে চলে যাচ্ছিল। আমরা ধান ক্ষেতের মধ্যে ক্রলিং করে করে বিভিন্নভাবে যাচ্ছিলাম। আর এই সময় আমরা আরেকটা কাজ করেছিলাম, যে আমাদের অস্ত্রের তুলনায় আমাদের কাছে কিছু ফলস ফায়ারিং ছিল, যেটা আমার এবং আমাদের আরেকজন, আমি ইঞ্জিনিয়ার গ্রুপে ছিলাম, ওই কোরের একটা স্পেশাল বুদ্ধি ছিল। এটা ইন্ডিয়ান থেকে আমাদের জানাই দিছে যে আমরা এক্সক্লুসিভ দিয়া টুইন্স মোটর এবং 30 মোটরের ফায়ারের মতো ফায়ার করার ছিল আমাদের। তখন আমরা এইগুলি রেডি করা ছিল আগেই, যার কারণে আমাদের সাথে কয়েকজন ইয়তকেও নেওয়া হয়েছিল, যারা ইয়ত মানে মুক্তিযুদ্ধ যাবে কিন্তু ওরা আমাদের সহযোগিতা গিয়েছিল, ওদেরকে দিয়ে এইগুলি বোঝা নিয়ে আসি এবং আমরা ওইগুলি ফায়ার করতে থাকলাম ধান ক্ষেতের মধ্যে। তখন পাকার মিরার সামনে আসার সাহস পাইল না, আমরা বড় বড় ফায়ার করতে থাকলাম। আর আমরাও মানে এদিক থেকে করলিং করে ওদিক যাচ্ছি, আর গুলাগুলি সমানে হচ্ছে, আমাদেরও গোলাগুলি ছিল, আমরা প্রচণ্ড গোলাগুলি করতেছিলাম। তখন বেশ হচ্ছে, আমরাও সামনে যাই ওই বাড়ির মধ্যে ওঠার মতো উঠতে পারতেছিলাম না, আর ওরাও বাড়ির উপর থেকে নিচে আসার সাহস পাচ্ছে না। এই অবস্থায় অনেকক্ষণ পরে তো আমাদের 2 জন মুক্তিযোদ্ধা দুই পাশে দিয়ে একদম সামনাসামনি যারা পড়ে গেছিল, একজন মহিলা তাকে বাঁচাইছে মানে সাগা দেওয়ার ডাইকে রাখছে, আর বলছে এটা আমার ছেলে। তো ঘরের দরজা বন্ধ দিয়েছে, দরজার মধ্যে দাঁড়ায় রয়েছে। আর এরপর আরেকজন যে উঠছে, তার পায়ে একটা গুলি লাগছে। গুলি লাগার পর সে উইন্ডেড হয়ে গেছে, তাকে আরেকজন ক্রলিং করে তাকে আমাদের কাছে নিয়ে আসছে। তো ধরেন 1 ঘন্টার মতো আমাদের ফায়ার হয়েছে। ফায়ার হওয়ার পরে পাকিস্তানিরা হটে গেছে, মানে যখন ওরা চলে যায় তখন আমরা আবার ওই গ্রামের মধ্যে উঠলাম। ওইটা দেখে যে বেশ কিছু দূর থেকে যাচ্ছে, তো আমরা দূর থেকে ফায়ার করতেছি, তখন আমাদের ফায়ারও আর কাজ হচ্ছে না। তো আমরা গ্রামের মধ্যে গিয়ে কয়েকটা রাইফেল পাইলাম, 2টা না 3টা রাজাকার মারা গেছে। ওই রাজাকারগুলি আর কিছু উইন্ডেড রাজাকার ছিল, ওদেরকে আমরা ধরছি। আর ওই পাকিস্তানিদেরকে ওরা যে কাঁধে করে নিয়ে যাচ্ছে এটা দেখা যাচ্ছে, কিন্তু আমাদের ফায়ারে কাজ হচ্ছে না। তো ওরা নিয়ে যাচ্ছে, আমরা আরও সামনে বাড়তেছিলাম। তখন ভৈরবের যে গানবোট থেকে ওরা আবার তখন মোটর ফায়ার করতেছিল। তখন আমাদের কমান্ডার বললো, না আমাদের আর সামনে যাওয়া ঠিক হবে না, ঠিক আছে চলো, আমাদের যেহেতু ক্যাম্প সেফ আছে, আর এই যে কয়জন রাজাকারকে আমরা ধরতে পারছি, 3-4 জনকে জীবিত ধরছি, আর একজন উইন্ডেড ছিল, আর 2 জন মারাই গেছিল। মারা গেলে আমরা ফালাইতে আসছি উইন্ডেডটা, এবং এই সব নিয়ে আসছি। আমরা তখন আমাদের জিনিসপত্র নিয়ে আমরা ওই যে ইতে উঠছিলাম, ওই গ্রামটার নাম ছিল রসুলপুর, এবং এরপরে ছিল মডুফি, এরপরে এবং ওখানকার লোকজন বেশি ছিল। এরা সবাই বললো যে না, আমরা তো এখানে নিরাপদ না, যেহেতু আমাদের উপর এখানে আক্রমণ হচ্ছে। তখন আমরা ওই আমাদের গোলা বারুদ নিয়ে আমরা তখন পাশেই কুলিয়ারচর নদী পার হয়ে আমরা কুলিয়ারের চলে গেলাম। এবং কুলিয়ারচর কিন্তু আমার নিজের বাড়ি। ওখানে গেলে অনেকে আমাকে চিনতে পারে না, কারণ কাদা মাটিতে তো আমরা একদম কিমাকার বলতে পারেন, একদম চেহারা ভালো না। তাই 1-2 জনকে আমি যাদের চিনি ডাকলাম, ওরা ভয়ে আসছিল না। আমি যখন নাম ধরে ডাক দিলাম তখন আসছে। আসার পরে স্থানীয় লোক যিনি গনি মিয়া নামে আওয়ামী লীগের ছিলেন, গনি মিয়ার একটা ক্লাবও ছিল, ওনাকে খবর দিছি। পরে উনি আসছে, আয়সা সাথে উনি তো আমাকে, কারণ আমি ওনার ক্লাবে ফুটবল খেলতাম, উনি আমাকে দেখে, আর আমার পার্সোনাল নাম আছে গোলাপ, বলছে গোলাপ তোমরা কোথেকে কীভাবে? আমি বলছি এই যে আমাদের সাথে আজকেই ফাইট হলো, এ হলো। তখন উনি বললো, আরে আমরা তো মনে করছি যে ইন্ডিয়ান আর্টিলারি ফোর্স চলে আসছে। তো আমি বলছি হ্যাঁ, আর্টিলারি ফায়ার হয়েছে, কিন্তু আমরা আর্টিলারি ছিলাম না, আমরা ফ্রিডম ফাইটার ছিলাম। তারপরে ওনারা আমাদেরকে মোটামুটি খাবার দাবারও দিল। আর বলতে পারেন আমরা খুব ক্লান্ত ছিলাম ওই দিন, আমরা এখানে ঘুমিয়ে যাই, মানে রাত্র সন্ধ্যা প্রায় হয়ে গেছে। তখন আমরা খাওয়া দাওয়া করে ওখানটায় এই দিন থাকলাম। এরপরে আমরা আরও দূরে চলে গেলাম, গিয়ে সেরে ওখানকার যে আর অন্যান্য মুক্তিযোদ্ধা আছে ওদের সাথে আবার আমরা একত্র হয়ে তখন আমরা যুদ্ধের প্ল্যান করতে থাকলাম। এরপরে আমরা ওখানে আরও কয়েকটা করছি, যেমন ওরা তখন সরাসর বাজারে পাকা আর্মি ছিল, ওইটাকে অ্যাটাক করতে হবে, তখন ওদের সাথে আমরা যোগ দিলাম। এরপরে ওরা আমাদের সাথে, আমরা আবার আমাদের কুলিয়ারচরে আরও কিছু, যেটা কালকা প্রসাদ, এখানেও ছিল প্রায় 200-250 মতো মুক্তি ছিল রাজাকার বাহিনী। এই রাজাকারদেরকে আমরা আক্রমণ করলাম ওই দিন, এবং এটা আমরা 3-4টা গ্রুপে মিলে, ওখানে যদি নাম পড়ে যে মেজবাউদ্দিনের গ্রুপ, ভুইয়ার গ্রুপ, এরকম গ্রুপের নাম বলে, আমাদের গ্রুপের নাম ছিল কোম্পানি হামিদ কমান্ডার, হামিদ গ্রুপ। তো আমরা 4-5টা গ্রুপে মিলে ওখানে আমরা ওই কালকা প্রসাদ স্টেশনটা
যেটা আমরা আক্রমণ করি। ওখানে ওই দিন প্রায় 200-র মতো রাজাকারকে মারা হয় এবং আমাদের গোলাগুলির পর যখন রাজাকাররা ফল করে তখন এলাকার মহিলারাই জারুদে পিটাইয়া করে ওদেরকে মারছে, কারণ এরা এলাকাকে বহু অত্যাচার করছে এবং এলাকার গ্রাম বাড়িঘর কয়েকবার করে ফুটছে, মেয়েদেরকে অত্যাচার করছে, যার কারণে মেয়েরাই তাদেরকে মানে আমরা উইন্ডেড করার পর আর ওরা যখন অস্ত্র ফালাই দেওয়ার পর পাবলিককে বেশি মারছে, আমরা তখন খালি তাদেরকে ধরে রাখছি, আর আটকায়ও রাখতে পারি না। এই অবস্থায় পাবলিকে এদেরকে মারছে। তো ওই দিন একটা আমাদের মুক্তিযোদ্ধাদের একজন বেঙ্গল রেজিমেন্টের একটা লোক ছিল, এটা সম্ভবত মেজবাউদ্দিনের গ্রুপের ছিলেন, নাম হুমায়ুন, তার গুলি লাগিয়ে সে মারা যায়। আমাদের একজনই মুক্তিযোদ্ধা শহীদ হয়। আমরা তখন এটা বুঝতে পারি, বিশেষ করে আমি তখন বুঝতে পারি না, যখন আমাদেরকে যুদ্ধের পরে কুলিয়ারচর বাজারে ফলিং করে আমাদের মিষ্টি টিষ্টি দেওয়া হচ্ছে, তখন দেখি যে তারে কান্দে করে নেওয়া যাচ্ছে, বলছে যে মারা যায় নাই, এখনও আছে। কিন্তু পরে দেখলাম যে না, ওই দিন মারা গেছিল অন দ্য স্পট। তো ওরা এটা বলে নাই, কিন্তু তাকে নিয়ে তার কবর এখনও কুলিয়ারচরে আছে। আমরা 16 ডিসেম্বর বা 26শে মার্চ এখনও আমরা তার কবর আমরা দোয়া খায়ের করি। তো ওই দিন একজন মারা গেল। আর এরপরে আমরা সরারচর যে ক্যাম্পটা হইলো, এখানেও আমাদের একজন মুক্তিযোদ্ধা আমাদের সাথেরই গুলি লাগছিল, নাম রমিজউদ্দিন। তাকেও আমি তখন মুক্তিযোদ্ধা কল্যাণ শেষে যখন চাকরি করি, তাকে মুক্তিযোদ্ধা উইন্ডেড হিসেবে আমি তাকে সার্টিফাই করি যে আমার সাথে ছিল, সে মুক্তিযোদ্ধা, তার গুলি লাগছিল এবং আমার সাথে ছিল। যাই হোক, এই রমিজউদ্দিন হলো। এরপরে আমরা সরারচর আমাদের হাতে চলে আসলো। তারপরে ভৈরবে তো আমরা তখন যাওয়ার মতোই নাই, আমরা কালকা প্রসাদ পর্যন্ত দখল করলাম। এরপরে তখন পাকিস্তানি আর্মিরা তখন ধরেন এটা আমাদের চলতেছিল। 6 তারিখে ডিসেম্বর যখন ইন্ডিয়া স্বীকৃতি দিল, তখন আমাদের কিছু মুক্তিযুদ্ধের ফ্লাইট আসলো আমাদের সাথে যোগাযোগ করে, জয় বাংলার যুদ্ধ বিমান যেটা, এটা আইসা ভৈরবে করতো, ভৈরবে বোম্বিং করতো। আমাদেরকে নিশান দিয়ে দিছে, তোমরা বলবা, আমরা তাদেরকে ওয়্যারলেসে মেসেজ পাঠাইতাম যে ওখানে আছে পাকিস্তানি আর্মি, ওরা ওখানেই বোম্বিং করতো। তো এরপরে ধরেন একটা জায়গা থেকে বেশ অনেকবার বোম্বিং হচ্ছে, ওরা ধরতেও পারতেছিল না, আর প্লেন আসলেই বোম্বিং করতো। তারপরে দেখা গেল যে এটা একটা পরিত্যক্ত লঞ্চের মধ্যে থেকে ওরা ফায়ার করতেছে পাকিস্তানি আর্মি। তখন এই লঞ্চটাকে করার পর তখন ওদের ফায়ার একদম স্টপ হয়ে যায়। আর আশুগঞ্জে তখন ইন্ডিয়ান আর্মি এবং বাংলাদেশি আর্মিদের যেটা আর্টিলারি ফোর্স, ওরা কুমিল্লা থেকে মার্চ করে আশুগঞ্জ পর্যন্ত চলে আসে। এই আশুগঞ্জে তখন ইন্ডিয়ান আর্মি ছিল, আমাদের মুক্তিযোদ্ধাও ছিল, পাকিস্তানি আর্মি ছিল। তখন হাতাহাতি হয়ে বেনট যুদ্ধ হয়। বেনটে বেশ কিছু মুক্তিযোদ্ধা এবং ইন্ডিয়ান যোদ্ধারাও মানে কিছু বেনটে আহত হয়, কিন্তু তারপরেও ওরা পলায়া ভৈরবে চলে আসে পাকিস্তানি আর্মিরা। তো এরা উইন্ডেড অবস্থা যারা ছিল তাদেরকে আমরা উদ্ধার করে আমাদের ক্যাম্পে নিয়ে আসার চেষ্টা করি। তারপরে ওরা যখন ভৈরব চলে আসে, তখন ভৈরব একটা খুব স্ট্রং পাকিস্তানি আর্মিদের হয়ে যায়, শক্তি হয়ে যায়, কারণ তারা ওইদিকে ময়নামতি ক্যান্টনমেন্ট থেকে ওরা ভৈরব চলে আসছে। এখন তারা চাচ্ছে যে এখান থেকে তারা ঢাকার দিকে মার্চ করবে। এর মধ্যেই 16 ডিসেম্বর হয়ে গেল। 16 ডিসেম্বর তখন ঢাকাতে সারেন্ডার করলো। যখন ঢাকাতে সারেন্ডার করলো, আমরা তখন মাইকে বলতে লাগলাম, তোমরা তো সারেন্ডার, তো উর্দুতেই বললাম যে পাকিস্তান সারেন্ডার নাও বাংলাদেশ, আমরা জয় বাংলা আর স্লোগান আরও বেশি বেশি দিতে থাকলাম। তোমরা বললাম যে তোমরা যদি সারেন্ডার না করো, তোমাদেরকে গুলি করে সব মাইরা ফেলানো হবে। এবং এরা প্রথম অবস্থায় একটু হইতে চাইলো, যখন আবার বিভিন্ন দিক দিয়ে ঢাকার দিকে মার্চ করার জন্য এরা চাইলো 200-300 পাক আর্মি একসাথে ঢাকার দিকে মার্চ করলো। তো আমাদের যে জায়গাটা ছিল ওদিক দিয়ে যখন মার্চ করছে, এরা নদী পার হওয়ার আগেই আমরা কিন্তু খুব ভালো একটা পজিশনে ছিলাম এবং আমাদের কমান্ডার থেকে বলা হয়েছে যে দেখো, আমি বলার আগ পর্যন্ত তোমরা কেউ ফায়ার করবে না। তারা নৌকাতে আসতেছে, আমরা দেখতেছি বেশ কয়েকটা নৌকা কাছাকাছি আসার আগেই একজন ফায়ার ওপেন করে দিয়েছে। যেই ফায়ার ওপেন করে দিয়েছে, পাকিস্তানের তো তাড়াতাড়ি নৌকা ঘুরায় চলে গেছে, কিন্তু এত দূর থেকে ফায়ার করে আমরা কিছু করতে পারিনি। ওরা ফিরত চলে গেছে। ফিরত চলে যায় ওরা আবার আরেক দিক থেকে ঢাকার দিকে পশ্চিম দিয়ে মার্চ করে
পায়ে হেঁটে মার্চ করে ওরা অস্ত্র শস্ত্র LMG সহ মার্চ করে গুলি করতে করতে তখন তারা ঢাকার দিকে মার্চ করে চলে যাচ্ছে। তারা নৌকা বা কোনো বাহন দিয়ে যেতে পারে না, পায়ে হেঁটে যাচ্ছিল। এটা পরে আমরা শুনছি যে পরবর্তীতে ঢাকা যাওয়ার আগেই মুক্তিযোদ্ধারা তাদেরকে সারেন্ডার করেছে। আমাদের আমরা যখন ভৈরবে যারা ছিল আমরা তাদেরকে বলতেছিলাম, কিন্তু ওরা আমাদের কাছে সারেন্ডার করতে চায়নি। তারপরে ইন্ডিয়ান আর্মিও যখন আসলো, আমাদেরও মুক্তিযোদ্ধারা আসলো, তখন তারা সারেন্ডার করল। শেষ হইতে হইতে সারেন্ডার হইতে পারে 27 বা 28 তারিখে, ডিসেম্বরের 28 তারিখে তারা ভৈরবে সারেন্ডার করে। সারেন্ডার করার পর আমরা তখন যখন আমাদের কাছে সারেন্ডার করলো, আমরা তখন তাদেরকে হ্যান্ডকাপ করে ওরা যে অ্যান্টি পার্সোনাল মাইন লাগাইছে অনেক জায়গায়, কারণ অনেকের পায়ের মধ্যে পড়তো, তখন আমরা ওই জায়গায় জায়গায় নিয়ে ওদের দেওয়া মাইনগুলি উঠাইছি। তো তোমরা মাইন উঠাও। আর ওখানে ভৈরবে প্রচুর আর্টিলারি গান ছিল, আর্টিলারি গান, মর্টার, এগুলি বড় বড় গানগুলি ছিল। এরপরের থেকে আমরা ভৈরবে আমরা বেশ কিছুদিন বিভিন্ন গ্রুপ বিভিন্ন জায়গায় থাকে। এরপরে 10ই জানুয়ারি পর্যন্ত আমরা ভৈরবে ছিলাম। আমরা ছিলাম ভৈরব কলেজের উপরে, ছাদের উপর আমাদের ক্যাম্প ছিল কলেজে, কিন্তু কলেজের ছাদের উপরে, যেহেতু আমরা কলেজে পড়তাম, কলেজের ছাদের উপরে আমরা গিয়ে ওই দিন বসতেছিলাম। 10ই জানুয়ারি যেদিন শেখ মুজিব বাংলাদেশে আসছে শুনলাম, ওই দিন আমরা বিশেষ করে আমি ওই SLR দিয়ে ফায়ার করতে করতে, মানে এটা তো উত্তেজনার কারণে খুব একটা বুঝতে পারি নাই। SLR এর ফায়ার ধরেন একটা ম্যাগজিনে 28টা গুলি থাকে, আপনি ম্যাক্সিমাম 28টা করতে পারেন। আমি 28টা কইরা সেরে আরেকটা লাগাই যখন 10-15টা করছি, তখন আমার হঠাৎ মনে হইলো যে আমি তো ব্যারেল বদলাই নাই। এরপর যখন ব্যারেল বদলাইতে গেলাম, ব্যারেলের হ্যান্ডেলটা ধরছি, পরে আমার হাতটা একদম পুড়ে গেছে, এত গরম। তারপরে টান দিয়ে আসে, আর ওরা পাশের বিল্ডিং থেকে ওরা বলতেছিল, আমার হাত দিয়ে দেখাইতেছিল। আমি পরে ব্যারেল বদলাইলাম, আমার এরকম একটা প্রায় অ্যাক্সিডেন্টের মতো। আলহামদুলিল্লাহ তো ওটা এমন খুলিয়ে পাই নাই। অন্যরা আমার কমান্ডারও বলতেছিল তুমি কি পাগল হয়ে গেছো নাকি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এরপরে তো আমরা 10 তারিখের পরে আরও কিছুদিন ছিলাম, তখন আমাদেরকে অস্ত্র জমা দেওয়ার জন্য কিশোরগঞ্জ যেতে হবে। তখন আমরা কিশোরগঞ্জ গিয়ে আমরা অস্ত্র জমা দিই, এবং অস্ত্র জমা দেওয়ার রসিদও আছে। আমাদেরকে একটা উসমানীর একটা সার্টিফিকেটও দেওয়া হয়। আমরা যে কয়জনই ছিলাম সবারই নামে একটা করে সার্টিফিকেট ইস্যু হয়, আর একটা করে অস্ত্রের রসিদ ইস্যু হয়। অস্ত্র জমা দিয়ে আমি আবার কলেজে ভর্তি হই। আমি ভৈরব কলেজে ভর্তি হই নাই, আমি তখন বাজিতপুর কলেজে থেকে শুধু পরীক্ষা দিছি, কারণ আমাদের তো পরীক্ষার টাইম সব শেষ হয়ে গেছে। যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনার স্বপ্ন কতটা পূরণ হয়েছে বর্তমান বয়সে, কি মনে হয়? এই প্রশ্নের উত্তর খুব কঠিন। আসলে যখন মুক্তিযুদ্ধে যাই, আমাদেরকে কেউ সম্মান করবে, ভাতা দিবে, ওইটা মাথায় ছিল। ভালো চাকরি পাবো, এইটাও মাথায় ছিল। যেমন ধরেন এই যে আমার মা বোনের ইজ্জত রক্ষা করা, দেশ স্বাধীন করা, এটাই আমাদের খুব বেশি এক্সাইটমেন্ট ছিল, এবং আমরা এর জন্যই গিয়েছি। কিন্তু পরবর্তীতে অবস্থার পরিপ্রেক্ষিতে, হ্যাঁ আমি তো অবশ্যই মুক্তিযোদ্ধা, আমি একটা সম্মান আশা করি, এবং কেউ কেউ সম্মান দিচ্ছে, দেয়ও। মাঝখানে একবার আমাদেরকে বেশ কিছু বলতে পারেন মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকে অবমাননা করা হয়েছে, আমাদেরকে অবমূল্যায়ন করা হয়েছিল। এটা স্বপ্ন কতটা পূরণ হয়েছে? আমার স্বপ্ন বলতে গেলে, হ্যাঁ স্বপ্ন আমি বলবো অপূর্ণ না, আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমার দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীনতা লাভ করছি। আজকে আমাদের লোকজন মেজর জেনারেল হচ্ছে, আমাদের লোকজনই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হচ্ছে। এই হিসাবে স্বপ্ন পূরণ হচ্ছে, কিন্তু ব্যক্তিগতভাবে আমার আরও আশা ছিল যে আরও ভালো হইতে পারত, যেটা আমাদের লোকজন বা আমাদের চারিত্রিক কারণে আমরা করতে পারি নাই। এবং আরও একটা জিনিস যেটা আমাকে খুব দুঃখ দেয়, সেটা হলো যে কিছু ভুয়া লোক পয়সাপাতি দিয়ে বা খরচ করে কখনো কখনো আমাদের মুক্তিযোদ্ধাদেরকেই ক্রয় করে সাক্ষী নিয়ে তারা মুক্তিযোদ্ধা গ্যাজেট, পয়সাপাতি দিয়ে গ্যাজেট করে মুক্তিযোদ্ধা হয়ে গেছে। তো এই প্রশ্নটা আমার সবসময় মনের মধ্যে বাধে। যখন আমি কোথাও পরিচয় দিই আমি একজন মুক্তিযোদ্ধা, অপোজিট থেকে বলে আপনি কি জেনুইন মুক্তিযোদ্ধা, তখন আমার খুব কষ্ট হয় যে এই প্রশ্নটা কেন আমার জন্য হবে। মুক্তিযুদ্ধ মানে জেনুইন মুক্তিযোদ্ধা হবে। এখনও দেখি যে না, কিছু ভুয়া মুক্তিযুদ্ধ, ওই যে আমাদের চারিত্রিক কারণে পয়সাপাতি দিয়ে হয়ে গেছে, এটা দুঃখটা এখনও আছে। আর এরকম দুঃখ আরও আছে। এখন তো বর্তমান গভর্নমেন্ট আরও আমাদেরকে
নাজেহাল করে দিচ্ছে। এরা তো 71 বাদ দিয়ে দিচ্ছে। নতুন প্রজন্মকে পরামর্শ দিব যে আমরা যেহেতু দেশ স্বাধীন করেছি, স্বাধীন না করলে তারা তাদের স্বাধীনতাও পাইতো না। পরাধীন জাতি, যেটাকে স্লেভ বলা হয়, কৃতদাস বলা হয়, আমাদেরকে কৃতদাসের মতোই চলতে হইতো। এখন যেহেতু কৃতদাস থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীনতাটা যেন তারা ভুলণ্ঠিত না করে, সেই স্বাধীনভাবে তাদের সুফল তারাই নিতে হবে। স্বাধীনতার সুফল আমরা স্বাধীনতার রাস্তা করে দিয়ে গেছি। তারা অন্যায় অবিচার না করে স্বাধীনতার জন্য মানুষের যে চাওয়া, দুঃখী মানুষের জন্য যে করা, সেটা তারাও যেন করে। তারা সৎভাবে চলবে। একটা সুখী সমৃদ্ধ দেশে হিসাবে আমাদের দেশ এগিয়ে যাবে। আমরা আরও উন্নত হব। বাঙালির শক্তি কিন্তু এখনও অনেক বেশি। আপনি যদি দেখেন, এখনও পাকিস্তান আমাদের ছিল, আমাদের টাকা পয়সা ওরা নিয়ে যাওয়ার পরও তাদের থেকে আমরা এখনও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমাদের জনশক্তি যদি ভালোভাবে চলে, আমরা ইনশাল্লাহ আরও ভালো থাকব। এই আশা করি আমি হয়তো আপনার কাছে প্রজন্মকে বলবো, আপনারা সততার সহিত দেশপ্রেমকে সঙ্গে নিয়ে, বলেন না যে 71কে বাদ দেয়া, 71কে বাদ দেয়া আপনারা কোনোদিন বাঙালি জাতির পরিচয় দিতেও পারবেন না, নিতেও পারবেন না। 71কে নিয়েই আপনারা দেশকে নেন। 1-2 জন যদি অন্যায় করে থাকে তাদের বিচার করেন, বা অন্যায় করতে পারে তার অন্যায়কে আপনি সাপোর্ট করবেন না, কিন্তু আপনারা ন্যায়ের পক্ষে থাকেন, সততার পক্ষে থাকেন। আল্লাহ সবাইকে সহায়তা দেন। আর আমি সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই। আমার এই আশা জীবদ্দশায় দেখে যেতে, আর একটু ভালো দেখে যেতে পারলে আলহামদুলিল্লাহ। একদিন তো চলে যেতেই হবে। আমি আশা করব বাংলাদেশ সুখী সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে উঠুক, এই বলে আমি ধন্যবাদ। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।